ক্লাস মানুষের কথা সামাজিক সংগঠনের তরফ থেকে আমি শ্রী নারায়ণ দাস ডক্টর ধ্রুবব্রত ব্যানার্জিকে আমাদের সকল ছাত্রছাত্রী এবং সাংগঠনিক যারা আছেন সবার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে আপনাকে আজকে এই ক্লাসটি আমাদের মধ্যে একটি সুন্দর ভাবনা উপহার দেবেন, সেটা আমরা খুব মনোযোগ সহকারে গ্রহণ করব এবং আমরা সবাই উপকৃত হব। ডক্টর ব্যানার্জিকে তার ক্লাস শুরু করবার জন্য আমরা অনুরোধ করছি। সবাইকে আরেকবার নমস্কার। আর আমি অনুরোধ করবো প্রত্যেকে সাউন্ডটা একটু মিউট করে দেবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা বিগত কয়েকদিন ধরে যোগের বিভিন্ন আলোচনা শুনেছি। ডক্টর বিপ্লব বর্মন, ডক্টর উত্তম অধিকারী, ডক্টর ইন্দ্রনীল দাস এবং ডক্টর অজন্তা গুহ, এনারা প্রত্যেকে যোগ নিয়ে আলোচনা করেছেন। আমি স্থির নিশ্চিত যে আপনারা প্রত্যেকে উপকৃত হয়েছেন এবং যারা যারা শুনেছেন এই প্রোগ্রামগুলো। বেসিক্যালি আমরা একটা গ্রুপ এই কাজটা করি, যার মধ্যে আমি একজন, বাদ বাকিরা আগে বলেছেন। তো আজকে অনেক কথা হয়তো ডিসকাশন হবে, কারণ আমাদের যোগের যে মূল ধারা, মূল পথ যেটা, সেটা একই, খুব একটা ডিফার কিছু করে না। আমি একটুখানি মানে একটু পুরোনো জায়গা থেকে শুরু করি, মানে একটু অতীত জায়গা থেকে শুরু করি, যে আমরা এই যে যোগ নিয়ে এত কালচার করছি, যোগ নিয়ে এত কথা বলছি, এই যোগ নিয়ে কালচার করা বা যোগ নিয়ে কথা বলার ভিত্তিটা কোথায়? এটা কিন্তু এই ভিত্তিটা আমরা যতটুকু দেখেছি বা যতটুকু পড়েছি, সেটা যখন হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা যখন শুরু হয়েছিল, সেই সময় মানে আজ থেকে যদি হিসেব করি 5,000 বছর আগে, এই যোগ নিয়ে একটা মূর্তি পাওয়া গেছে, যোগ করছেন এমন একটা মূর্তি পাওয়া গেছে, যাকে আমরা পশুপতি শিবের মূর্তি বলি। সেই পশুপতি শিব পশুপতি কেন বলা হয়েছে? কারণ 8টা পশুর উপস্থিতি তার সঙ্গে পাওয়া গেছে, সেই জন্য পশুপতি বলা হয়েছে। এখানে উনি একটা পদ্মাসনের মতো পশ্চার করে আছে। তো সেইটা দেখে যারা ঐতিহাসিক বা যারা বিজ্ঞানী, তারা চিন্তা করলেন যে তার মানে তার আগে থেকে যোগের কালচার একটা আছে। আমাদের ভারতবর্ষে যোগের কালচারটা, তখন ভারতবর্ষ ছিল না সেই সময়, সেই আমাদের যে এই যে আমাদের উপমহাদেশ ছিল, যে জায়গাটা, সেই জায়গার মানুষের মধ্যে যোগের কালচার ছিল। সেই যোগের কালচারের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা যখন মানে তার মানে বোঝা যাচ্ছে 5,000 বছর আগের থেকেও আমাদের যোগের কালচার ছিল আমাদের এখানে। তখন সেটা কি করা হতো? তখন সেটা শরীর চর্চা হিসেবে রাখা হতো। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে যখন যত আমরা যোগ জগৎকে যত ডেভেলপ করলাম, আমরা যত যোগ জগৎ যত ডেভেলপ হলো, তখন আমাদের আরো বেশি ব্যাপারটা পার্টিকুলার হলো। আমরা আরেকটু যদি এগিয়ে আসি, রামচন্দ্র মানে আমাদের ত্রেতা যুগে যিনি ছিলেন রামচন্দ্র, তার গুরু বশিষ্ঠদেব, সেই বশিষ্ঠ সংহিতাতে রাম প্রশ্ন করছেন এবং বশিষ্ঠ উনি উত্তর দিচ্ছেন, সেই একটা এপিসোড বা সেই একটা অধ্যায় আমরা পাই, যেখানে উনি হিন্ট দিচ্ছেন যোগ দিয়ে চিকিৎসা করা। তিনি যোগ মানে চিকিৎসা কিভাবে হতে পারে, কি কি পদ্ধতিতে চিকিৎসা হতে পারে বা কোন কোন ধারাতে চিকিৎসা হতে পারে, সেটা উনি বলতে গিয়ে বলছেন আদিজ ব্যাধি ব্যাধি। তার মানে বোঝা গেল আমাদের এই যে কালচারটা হরপ্পা মহেঞ্জোদারো থেকে শুরু হয়ে, সেই কালচার কিন্তু ধারাবাহিকভাবে উন্নতি করেছে। আমাদের যোগ বৈশিষ্ট্য যখন আমরা দিচ্ছি, মানে যখন আমরা পাচ্ছি, সেই সময় পর্যন্ত আমরা যদি ওইটুকু ধারাটাকে নিই, ওইটুকু বছরগুলোকে নিই, তাহলে দেখা যাবে যে এই ধারা এইভাবে বয়ে চলেছে এবং এগিয়ে এসেছে। তো আমরা তখন যখন আমরা যদি আমরা আবার আদিম যুগে ফিরে যাই, তাহলে দেখব যে মানুষ তখন বিভিন্ন খেলাধুলা করত।
খেলাধুলার মধ্যে কি ছিল? দৌড় ছিল, বর্ষা ছোঁড়া ছিল, কুস্তি ছিল, এই রকম ধরনের কিছু আদি খেলার কথা আমরা পাই। এবং সেই খেলাগুলো যখন হতো, তার শরীর চর্চার মাধ্যম, মানে খেলাধুলার আগে যে শরীর চর্চা করা হতো, সেই শরীর চর্চায় আমরা কিছু আসন, কিছু এই ধরনের কিছু প্র্যাকটিস দেখতাম, কিছু এক্সারসাইজ দেখতাম। এইভাবে আস্তে আস্তে উন্নতি করতে করতে, যোগ নিয়ে কালচার করতে করতে আমরা যোগের থিওরির পার্টে ঢুকলাম। মনে রাখতে হবে, আগে কিন্তু যোগের প্র্যাকটিক্যাল পার্ট হয়েছে, মানে আগে আমরা ছোটাছুটি করেছি, বিভিন্ন রকম শারীরিক কলাকৌশলগুলো নিজেদের মতো করে তৈরি করেছি। তারপরে আমরা গিয়ে যোগের থিওরির পার্টে গেছি। কখন গেছি? না, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার পরে যখন বৈদিক যুগে, সেই সময় যোগের বিভিন্ন কালচারগুলোকে আমাদের, সরি, আমার বাড়ির পাশ দিয়ে ট্রেন যায়, এই মানে অবাঞ্ছিত শব্দ আমার মাঝে মাঝে আপনাদের সহ্য করতে হবে, এটা কিছু করার নেই আমার। তো এই ধারাটাকে যখন দেখলাম, আস্তে আস্তে ছিল থিওরিতে ঢুকলো। এই থিওরিতে যখন ঢুকলো, আমরা যদি বৈদিক যুগটাকে দেখি, বৈদিক যুগটাকে 4টে ভাগে ভাগ করি, যদি আমরা ঋক বৈদিক যুগে যোগের কোনো উল্লেখ পাই না। সরাসরি যোগের উল্লেখ কিন্তু আমরা ঋগ্বেদে পাই না, ইভেন যজুর্বেদেও পাই না। আমরা কোথায় পাই? আমরা পাই অথর্ববেদ। তার মানে বৈদিক যোগের যে উল্লেখ প্রথম আমরা পাচ্ছি, সেটা অথর্ববেদ। তারপরে চলে এলো বেদ পরবর্তী যুগ। সেই সময় কিন্তু যোগের একটা থিওরিটিক্যাল পার্ট শুরু হলো। বিভিন্ন মানুষ যোগ নিয়ে কথা বলতে লাগলেন, কাজ করতে শুরু করলেন, এবং বিভিন্ন স্কুল অফ থট, যেগুলো বিভিন্ন মুনি ঋষিরাই যে এইগুলো মেনলি করতেন, তারা বাইরে থাকতেন, মানে সংসারের বাইরে থাকতেন, সাধনা করতেন, এবং এই সাধনা করতে গিয়ে তারা বিভিন্ন আসন, বিভিন্ন পশ্চার গুলোকে ওনারা করতে শুরু করলেন, এবং তার থেকে থিওরিটা পেতে শুরু করলেন। তো এই থিওরি তখন থেকে লেখা শুরু হলো। তাও সেটা খুব হ্যাপাজার্ড ওয়েতে ছিল, খুব একটা স্ক্যাটার্ড ওয়েতে ছিল। পরবর্তীকালে আমরা যখন বেদ পরবর্তীকালে যখন স্বরদর্শনের যে যুগটা এলো, মানে সিক্স কাইন্ড অফ ফিলোসফির যে সময়টা, সেই সময় যোগ ফিলোসফি বা যোগ দর্শন এটা এলো। তাও সেটা পরের দিকে এসছে। যোগ দর্শনটা কিন্তু শেষের দিকের ইনভেনশন বা শেষের দিকের ক্রিয়েশন। এইটা ক্রিয়েট করেছিলেন কে? ঋষি পতঞ্জলি। ঋষি পতঞ্জলি অ্যাকচুয়ালি কম্পাইল করেছিলেন বিভিন্ন মানে স্কুল অফ থট থেকে উনি সংগ্রহ করে, সেগুলো কম্পাইল করে নিজের মতো করে উনি লিখেছিলেন, যাতে মানুষ সহজে বুঝতে পারে। এই বোঝাটা যখন, মানে সাধারণভাবে যখন বুঝতে সুবিধা হবে, তখন কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করবে বেশি। তার আগে কি হতো? জঙ্গলে ঋষি মুনিরাই এটা নিয়ে চর্চা করতেন, সাধারণ মানুষের অতটা ওনারা বুঝতে চাইতেন না বা বুঝতে পারতেন না ব্যাপার। কিন্তু এইভাবে আস্তে আস্তে যখন সাধারণ মানুষের কাছে এলো এই বিষয়টা, তখন তারা বুঝতে শুরু করল। ঋষি পতঞ্জলি যে যোগ দর্শনের কথাটা বলেছেন, দেখুন উনি কিন্তু 8টা লিম্বের কথা বলেছেন। 8টা লিম্বের কথা বলেছেন, মানে 8টা অঙ্গের কথা বলেছেন। অষ্টাঙ্গ যোগ মানে 8টা অঙ্গের কথা বলেছেন। এই 8টা অঙ্গের মধ্যে প্রথম দুটো অঙ্গ যিনি যেটা রেখেছেন, একটা যম, একটা নিয়ম। যম মানে সংযম, আমি ইন্ডিভিজুয়ালি কি কি করব না, সেটা উনি প্রথমে রেখেছেন। বা ইন্ডিভিজুয়ালি আমরা কি কি করব, একজন মানুষের কি করা উচিত বা কি করা উচিত নয়, সেই জায়গাটা উনি রেখেছেন যম হিসেবে। সেখানে উনি রেখেছেন কি? সত্যের কথা রেখেছেন। মানে সত্য, সত্য কথা বলা শুধু নয়, সত্য আচরণ। মানে এবার এটাকে নিয়ে আরো বেশি ব্যাখ্যা করেছেন বুদ্ধদেব। বৌদ্ধিক যে স্ক্রিপচার গুলো যদি পাই, সেখানে আমরা পাবো যে অষ্টসত্য বা অষ্টাঙ্গ মার্গ, সেই অষ্টাঙ্গ মার্গের মধ্যে সদাচরণ একটা মার্গ আছে। এই সদাচরণ মানে সত্য আচরণ। তার মানে আমি কায় মনোবাক্যে যখন সত্য থাকবো, সৎ থাকবো, তখনই কিন্তু আমার সত্য কথাটা হলো, সত্য আচরণটা হলো।
এই জায়গাটাতে আমি একটুখানি জাস্ট ছুঁয়ে যাচ্ছি। দেখুন, আমরা যদি সত্যি কথা বলি বা সত্যি আচরণ করি, তাহলে আমরা কিন্তু সব থেকে ভালো বুঝবো। বা আমরা যদি কাউকে মিথ্যে কথা বলি বা মিথ্যে আচরণ করি, আমার শরীরের মধ্যে সারা বিশ্বের লোক বুঝুক না বুঝুক, আমি বুঝবো আমি কি করছি। তো যখনই আমি বুঝবো, আমার মধ্যে কিন্তু কেমিক্যাল চেঞ্জেস হতে থাকবে, হতে বাধ্য। আমাদের যে গ্ল্যান্ডুলার সিস্টেম, আমাদের যে এন্ডোক্রিনাল সিস্টেম, আমাদের যে নিউরোফিজিওলজিক্যাল সিস্টেম, সমস্ত সিস্টেম কিন্তু আমাকে ওয়ার্ন করবে যে আপনি বা তুমি ঠিক কথা বলছো না, তুমি মিথ্যে কথা বলছো। তার মানে আমার তখন ফিজিওলজিক্যাল একটা প্রবলেম ছিল, হবেই হবে। এবার এইটা যদি দিনের পর দিন কেউ অভ্যেসে পরিণত করতে পারে, যদি এটা অভ্যেসে পরিণত হয়, আমরা অ্যাপারেন্টলি বুঝতে পারি না, কিন্তু আমাদের ভেতরে সিস্টেমগুলো খারাপ হতে থাকছে। অত্যন্ত বেশি যারা অসৎ কথা বলে, মিথ্যে কথা বলে, অসৎ আচরণ করে, তাদের মধ্যে একটা প্রবণতা থাকে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে কোনো লিভার সংক্রান্ত বা স্টমাক সংক্রান্ত ডিজিজে যারা ভোগে। কারণ HCl অনেক বেশি ক্ষরণ হয় সেইসব কাজের জন্য। ওকে প্রোটেক্ট করতে গিয়ে আরো অনেক কিছু চেঞ্জেস করতে হয় শরীরকে। সেই শরীর কিন্তু সেই প্রোটেকশন দিতে দিতে একটা সময় ক্লান্ত হয়ে যায়। তো এর সঙ্গে আমি রিলেট করলাম শুধু ছোট্ট করে, যে মানে সত্যের সঙ্গে কোথায় শরীরের কোথায় প্রবলেমটা হয় বা শরীর বা মনের কি কি সব রোগ আছে। এরপরে আমরা যদি দেখি, আমরা যে কোনো কাজ যদি জমটা শুনে থাকি আগে, নারায়ণবাবু, জম কি আগে আলোচনা হয়েছে না 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 জম না নিয়ে? না না, এক মিনিট, না সেটা হয়নি। আমি অভিনন্দন জানাচ্ছি স্যারকে। আমাদের মধ্যে আরেকজন যোগ চিকিৎসক ডক্টর বিপ্লব বর্মন উপস্থিত রয়েছেন, তাকেও অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আর ডক্টর বন্দ্যোপাধ্যায় যে অসাধারণ ভাবনা আমাদের সামনে তুলে ধরছেন, আমি তো স্তম্ভিত হচ্ছি। আপনাকে অনেক কৃতজ্ঞতা স্যার, কন্টিনিউ প্লিজ। আচ্ছা, এবার এর সাথে সাথে আমরা যদি সত্যের পরে দেখি, সত্যের পরে আসছে কি, যে হ্যালো, কারোর একটা ইকো হচ্ছে। আচ্ছা, একটু রেকর্ড হচ্ছে, একটু আপনি কেটে কেটে কাইন্ডলি বলুন, রেকর্ড হওয়ার জন্য হয়তো হতে পারে। আর যদি কেউ দয়া করে ডবল ডিভাইসে একসাথে রাখেন, সেটা একটু দূরে রাখবেন, সেটার জন্য হয়। আর প্রোগ্রামটা রেকর্ডিং হচ্ছে, সে অর্থের জন্য হতে পারে। আমি চেষ্টা করছি, আমি নিজেকে মিউট করে দিলে এটা বন্ধ হয়ে যাবে কিছুটা। থ্যাংক ইউ। আচ্ছা, সত্যের পরে আমরা যদি দেখি, তারপর আর একটা আছে, সেটা হচ্ছে অচৌর্য। অচৌর্য মানে কি? চুরি না। দেখুন, একই সিস্টেম, সারা বিশ্বের লোক হয়তো জানলো না আমি চুরি করেছি, কিন্তু আমি জানলাম, তার মানে ইম্প্যাক্ট আমার ওপর পড়লো। আমি যদি আমি যদি বলি যে ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য মানে একটা কনফিউশন আছে। ব্রহ্মচর্য মানে স্পিরিচুয়াল একটা ডেফিনেশন আছে, আর একটা আমাদের গৃহস্থের জন্য বা সাধারণ মানুষের জন্য ডেফিনেশন আছে। সাধারণ মানুষের জন্য ডেফিনেশন খুব সুন্দরভাবে বলে গেছেন শ্রীরামকৃষ্ণ। উনি বলেছেন, দুটো সন্তান হওয়ার পর স্বামী স্ত্রী ভাই বোনের মতো থাকবে। আধুনিক জগতের ব্রহ্মচর্য হচ্ছে এইটা। এরপরে আমরা যদি দেখি যে আমাদের যে কোনো শারীরবৃত্তীয় কাজের তার ফিডব্যাক শরীর দেয়, আমরা যদি কোনো রকম প্রকৃতির বাইরে, নিয়মের বাইরে গিয়ে কাজ করি। আমি যদি সত্যি কথা না বলি, সেটা আমার নিয়মের বাইরে কাজ করা হচ্ছে। আমি যদি ব্রহ্মচর্য পালন না করি, সেটা আমার নিয়মের বাইরে কাজ করা হচ্ছে। আমি যদি অস্তেয় বা চুরি না করি, চুরি করি যদি, তাহলে একটা নিয়মের বাইরে গিয়ে কাজ করা হচ্ছে। এইরকম ভাবে প্রত্যেকটা জিনিস নিয়মের বাইরে গেলেই শরীর তার ফিডব্যাক দেবে। এরপরে আসছি নিয়ম। পাঁচটা ভাগ আছে, মানে জমের পাঁচটা ভাগ, নিয়মের পাঁচটা ভাগ আছে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট দুটো একটা করে কথা বলে যাচ্ছি। তো এরপরে আসছে নিয়ম। নিয়মের মধ্যে দেখুন, আমার একটা খুব ছোট্ট জিনিস আছে নিয়মের মধ্যে, সব থেকে যেটা আমাকে আকৃষ্ট করেছে, সেটা হচ্ছে সন্তোষ। সন্তোষ মানে সন্তুষ্টি। আজকের এই বিশ্বে এত প্রবলেম, এত সমস্যা, তার মূল কারণ হচ্ছে অসন্তোষ। এই অসন্তোষটা কি, এটা আমরা যদি নর্মালি বলি, কেউ অন্যভাবে নেবেন না, আমি মজা করে বলছি। ধরা যাক, আমার বাড়িতে
আমার স্ত্রী আছেন, তিনি পাশের বাড়ির থেকে গল্প শুনে এলেন বা পাশের বাড়ির লোকটাকে দেখলেন তিনি দোতলা বাড়ি করছেন, আমার একতলা বাড়ি। আমার স্ত্রীর কিন্তু অসন্তোষ শুরু হলো। সেই অসন্তোষটা কোথায় জেনারেট করলো? আমার কাছে রাত্রিবেলা এসে রোজ ঘ্যান ঘ্যান যে আমাদের দোতলাটা কবে হবে। পাশের বাড়ির লোক যদি কিছু গাড়ি কেনে একটা, আমার এক্ষুনি দরকার। এই যে অসন্তোষটা তৈরি হওয়া, অসন্তোষ দুভাবে হয়, এক মনে, দুই বচনে। তো আমরা মনে যদি অসন্তোষ তৈরি করি তাহলে সেটা বচনে আসতে পারবে। কিন্তু আমি যদি ভাবি যে আমার যেটুকু আছে সেটুকুতে আমি ভালো আছি এবং সুস্থ আছি, সুন্দর আছি, তাহলে কিন্তু এই সমস্যা অনেকটা কমে যায়। এবং এই সন্তুষ্টি বা অসন্তুষ্টি থেকেই আর সমস্ত কিছু সমস্যা তৈরি হয়। লোভ আসে, লোভ আসলেই সেটাকে পাবার আকাঙ্ক্ষা আসে, সেই পাবার আকাঙ্ক্ষায় মানুষ অন্যায় করে বা পাপ করে, যে কাজটা তার করা উচিত নয়। সেই পাপের শাস্তি সে সারা জীবন ভোগ করে কিভাবে? সবসময় তো পুলিশ বা জেল ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে মানুষ মরমে মরে যায়। সেই লোভটাকে ফুলফিল করার জন্য হয়তো তিনি এখন একটা এমন কাজ করে ফেললেন যে কাজটার জন্য সারা জীবন তাকে রিপারকেশন করতে হলো, তাকে ভুগতে হলো, রিপেন্ট করতে হলো। এই রিপেন্ট যাতে না আসে তার জন্য আমাদের সন্তুষ্টিটা আগে নিয়ে আসতে হবে। আমাকে বুঝতে হবে, মানে একটা আমরা বাংলায় বলি ওজন বুঝে ভোজন করো। তো এই ওজনটা আমাদের বুঝতে হবে যে আমি কত দূর করতে পারবো, কি করতে পারবো। আমি যদি সেটুকু করতে পারি সাকসেসফুলি, সেটুকুই আমার কাছে অনেক। আর একটা ব্যাপার থাকে, দেখুন, আমরা কিছু অসম্ভব চেষ্টা করি। আমি একটা কাজ চিন্তা করি, জিনিস, এটা আমার নিজের রিয়েলাইজেশন, যে আমি যখন কোনো কাজ করি, কোনো প্রজেক্ট হাতে নিই বা কোনো কাজ করি, তখন আমি দেখি যে আমি কতটুকু পারবো। সেই পারাটুকু আমি 100% করতে পারছি কিনা, যতটুকু আমার সাধ্য। বাকিটা ছেড়ে দাও। যেটা আমি পারবো না সেটা তো আমার সম্ভব না। আমি এখন মুখ্যমন্ত্রীর মতো একটা ডিসিশন নিতে পারবো না। সেখানে সেই ডিসিশনটা পেতে গেলে আমাকে মুখ্যমন্ত্রীর কাছেই যেতে হবে। এটা আমার হাতের বাইরে। তো আমি সেই জন্য বলি যে যতটুকু আমি পারবো 100% সেটা চেষ্টা করি, বাদ বাকিটা ডেস্টিনির উপর ছেড়ে দিই। তাতে কি হবে? আমার মনটা সুস্থ থাকবে, মনটা ভালো থাকবে। আর আমাদের এই পৃথিবীতে এই যে যোগ বৈশিষ্ট্যের কথা বলছিলাম, যোগ বৈশিষ্ট্য সম্বন্ধে হয়তো আপনাদের আলোচনা হয়েছে, ডক্টর বর্মন হয়তো করেছেন, আমি যতটুকু শুনেছিলাম ওনার প্রোগ্রামটা, হয়তো করেছেন উনি অল্প বিস্তর। তো যোগ বৈশিষ্ট্যতে বলছে অনাধিজ ব্যাধি, আধিজ ব্যাধি আর অনাধিজ ব্যাধি। সেখানে মন আর শরীর যেখানে যুক্ত হচ্ছে, মনও সমস্যায় পড়ছে, শরীরও সমস্যায় পড়ছে, সেই রোগ, সেই ব্যাপার থেকে আসছে সাইকোসোমাটিক ডিসঅর্ডার, যেটা মন আর শরীর দুটোকেই ডিসব্যালেন্স করে দিচ্ছে। আর ডিজিজ কথাটার অর্থ হচ্ছে আমাদের যে ইজিনেস, সেই ইজিনেসের অভাব। সেই ইজিনেস থেকে যখন আমরা মানে ডিফার করে যাচ্ছি, সেটা হচ্ছে ডিজিজ। এই সাইকোসোমাটিক ডিসঅর্ডার কিন্তু বর্তমান বিশ্বে সব থেকে বড় অসুখ। আমরা যদি বলি পৃথিবীর অসুখ, পৃথিবীর অসুখ হচ্ছে সব থেকে বড় অসুখ, সেটা হচ্ছে আমাদের সাইকোসোমাটিক ডিসঅর্ডার। 90% রোগ, মানুষের 90% রোগ হচ্ছে সাইকোসোমাটিক, যেটা শরীর আর মন দুটোতেই আসে। এই দুটো ক্ষেত্রেই যখন সমস্যা বা ব্যালেন্সের অভাব তৈরি হয়, তখনই আমাদের প্রয়োজন হয় ওষুধের, তখন আমাদের প্রয়োজন হয় চিকিৎসা। এবং এই চিকিৎসা করতে গিয়ে আমরা যতটুকু দেখেছি আমাদের অভিজ্ঞতায়, এই চিকিৎসা করতে গিয়ে আমরা প্রথমে কি করি? ধরা যাক, আমি একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি। দেখুন, একজন মানুষ তিনি ভাবতে শুরু করলেন আমি অসুস্থ। এই ভাবনাটা যত দিন যাবে, যত বাড়বে ভাবনাটা, তত কিন্তু তার অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে।
কারণ আমার মনের মধ্যে যেই মুহূর্তে সেই চিন্তাগুলো হচ্ছে, সেই চিন্তার রেশটা, সেই চিন্তার ফিডব্যাকটা মন থেকে শরীরে খুব সহজে সঞ্চারিত হয়ে যাচ্ছে। এবং এই যত সঞ্চারিত হয়ে যাবে, যত পরিমাণ বাড়বে, আমাদের মধ্যে কি তৈরি হবে? স্ট্রেস তৈরি হবে। আমার অসুখ হচ্ছে, আমি অসুস্থ হচ্ছি, এই ভাবনাটা যত আসবে, তত শরীরের মধ্যে কি তৈরি হবে? অ্যাংজাইটি তৈরি হবে। এবং অ্যাংজাইটি এমন একটা জিনিস, অ্যাংজাইটি এমন একটা প্রবলেম, যে প্রবলেমটা মানুষ নিজে ইচ্ছে করে নিয়ে আসে এবং সেটাকে সে তখন তারপরে রাজত্ব করে। এই এই বিষয়টা আমাদের ভাবতে হবে যে আমরা অ্যাংজাইটিটাকে নিজে থেকে নিয়ে আসি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখন যা পরিবেশ, যেমন এখন এই মুহূর্তে যে অবস্থা সারা পৃথিবী, অ্যাংজাইটি এখন চলে আসছে। কোভিড সিচুয়েশনে একটা সবাইকার যে আমাদের নর্মাল যে স্ট্রেচার, নর্মাল যে সিস্টেম, মানুষ একসঙ্গে থাকবে, সঙ্ঘবদ্ধ থাকবে, মানুষ জোট বেঁধে থাকবে, সেইটা এখন করা যাচ্ছে না। এখন পাশে একটা মানুষ যদি গা ঘেঁষে দাঁড়ায়, আমাদের কিন্তু বাঁকা চোখে আমরা দেখছি যে এইবার তার থেকে করোনা আমার আসতে পারে, সে মানে ইনফেক্টেড কিনা আমরা জানি না, এই সন্দেহ আসছে। এবং তার ফলে আমাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। তো এটা একটা অন্য সিচুয়েশন, এটা সিচুয়েশনটা 100 বছরে একবার হয়তো আসে। এই সিচুয়েশনটাকে মেনে নিয়ে চলতে হবে। এবং এখানেই সব থেকে বেশি প্রয়োজন যোগের, যোগ প্র্যাকটিসের সব থেকে বেশি প্রয়োজন। আপনারা হয়তো আসন সম্বন্ধে শুনেছেন, আসন কিভাবে করতে হয়, আপনারা শুনেছেন আসন করলে কি হয়, আসন করলে আমাদের শরীরের কি কি চেঞ্জেস হয়, কি কি পজিটিভ চেঞ্জেস হয়, আপনারা সেগুলো সবটাই শুনেছেন। আচ্ছা, মাহিবুল ভাই, একটুখানি আপনি সাউন্ড অফ করবেন? এটা যোগা ক্লাস, যোগা ডক্টর। একটু সাউন্ডটা একটু সাউন্ডটা অফ করবেন প্লিজ। থ্যাংক ইউ। তো শরীরে কি কি পজিটিভ চেঞ্জ হয় সেগুলো নিয়ে আমরা জেনেছি। আমরা জেনেছি প্রাণায়াম করলে কি হয়, আমরা জেনেছি আহ মুদ্রা, বন্ধা, এই যে আরো সমস্ত যে টুলস গুলো আছে, আমাদের যে শরীরের যোগ চিকিৎসার যে অস্ত্রগুলো আছে, ঔষধগুলো আছে, সেগুলো সম্বন্ধে আমরা অল্প অল্প করে জেনেছি। আজকে আর একটা জিনিস আপনাদের একটু বলি, সেটা হচ্ছে আসন, প্রাণায়াম, এই সমস্ত করার পরে আমাদের অষ্টাঙ্গ যোগের যে কথাটা বলেছিলাম, অষ্টাঙ্গ যোগের সপ্তম অঙ্গ হচ্ছে মেডিটেশন বা ধ্যান। এই ধ্যান জিনিসটা বললেই আমাদের মনে পড়ে একজন গেরুয়াধারী মানুষ সোজা হয়ে বসে আছেন, চোখ বন্ধ করে, ব্যাস ওটাই ধ্যান। কিন্তু তাই কি? ধ্যানটা কি শুধু তাই? ধ্যান কিন্তু তেমনটা নয়। হ্যাঁ, ধ্যানের কথা বলা আছে, শিরদাঁড়া সোজা থাকবে, ঘাড় সোজা থাকবে, চোখ বন্ধ থাকবে, শোল্ডার রিল্যাক্স থাকবে, হাত হাঁটুর ওপরে থাকবে, সে হাতের পাঞ্জা উল্টে থাকতে পারে বা সোজা থাকতে পারে, যেভাবেও থাকতে পারে, অ্যানাটমিক্যাল পজিশনেও থাকতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে ধ্যান কথাটার মানে কি? ধ্যান কথাটার মানে হচ্ছে মনঃসংযোগ। এবার মনঃসংযোগটা করবো কি করে? মনঃসংযোগ আমরা করবো কি করে? মনঃসংযোগ করতে গেলে যে বিষয়টা দরকার হয়, সেটা হচ্ছে আমাদের শরীরটাকে আগে সুস্থ রাখতে হবে। অসুস্থ শরীর নিয়ে ধ্যান করা যায় না, বা ধ্যান করলেও সেটা খুব একটা ফ্রুটফুল হয়। তাহলে ধ্যানটা কিন্তু সুস্থ মানুষের কাজ। একজন সুস্থ মানুষই কনসেন্ট্রেট করতে পারবে কোনো একটা বিষয়ের উপর। এই কনসেন্ট্রেশনটা কিভাবে আসবে? আমি থিওরিটিক্যালি বলি প্রথমে। থিওরিটিক্যালি খুব সহজ একটা বিষয় আছে। যদি একটা কোনো বিষয়ের ওপরে আমরা কিছুক্ষণ ধরে এক এক মনে থাকতে পারি,
এক মনটাকে যদি তার সঙ্গে মিশিয়ে দিতে পারি বা তার সঙ্গে একটা সম্পর্ক রক্ষা করতে পারি, সেটা যদি বেশ কিছু সেকেন্ড হয় বা বেশ কিছু মিনিট হয়, সেটাকে আমরা ধ্যান বলি। এটা থিওরিটিক্যাল। এইবার আমরা বলি যে ধ্যানটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হয় বা ধ্যান করলে কি হয়। ধ্যান করলে যেটা মানুষের সব থেকে বড় জিনিসটা যেটা হয়, সেটা হচ্ছে মনোসংযোগ বাড়ে। আপনাদের যদি এক্ষুনি বলি প্রত্যেকে সোজা হয়ে বসুন পা মুড়ে, বা যাদের পায়ের সমস্যা তারা পাটা ঝুলিয়ে বসুন, কিন্তু মাথা সোজা থাকবে, হাত থাকবে হাঁটুর ওপরে বা থাইয়ের ওপরে। প্রত্যেকে মাথা সোজা, চোখ বন্ধ, শরীরটাকে ভাবুন রিল্যাক্স। প্রত্যেকে ভাবুন শরীরটা রিল্যাক্স, আমার ভালো লাগছে, এইটুকু বোধ। বা আপনারা চোখ বন্ধ করে দেখতে থাকুন, বা চোখ বন্ধ করে ফিল করতে থাকুন যে আপনার চারপাশে কি কি আওয়াজ হচ্ছে। এবার আস্তে আস্তে ভাবুন আপনার শ্বাস প্রশ্বাসটাকে দেখুন। শ্বাস নিচ্ছে, নিঃশ্বাস ছাড়ছে, জাস্ট এইটার উপরে মনটাকে নিচ্ছে, কনসেন্ট্রেট করুন, আর কিছু করতে হবে। আস্তে আস্তে প্রত্যেকে চুপ করে দিন। প্রত্যেকে চুপ করে দিন। দেখুন এই যে সময়টা, যেটুকু সময় আপনারা কাটালেন এইভাবে, আপনাদের মনের মধ্যে কোনো খারাপ চিন্তা এলো না, আপনাদের মনের মধ্যে কারোর প্রতি কোনো বিদ্বেষ ভাব এলো না, আপনাদের মনের মধ্যে এমন কোনো চিন্তা, কোনো ভাবনা এলো না যেখানে আপনি নিজেকে ছাড়া অন্য কাউকে ভাবছেন। তো ধ্যান যদি আমরা করি, কনসেন্ট্রেট যদি আমরা সেইভাবে করি, আমাদের কিন্তু অন্য কোনো ভাবনা আসবে না। একমাত্র যেটা আমরা ভাবছি সেই ভাবনাটাই আসবে। এইবার এইটাকে যদি অনেক বড় প্রসেসে করানো যায়, সেটাই হচ্ছে ধ্যানের একটা বড় পর্যায় হবে। এবং তারপরে আসে এই ধ্যান করলে কি হয়। ধ্যান করলে আমি যদি ডাক্তারি ভাষায় বলি, প্রথম যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে যে আমাদের ধ্যানের সময় আমাদের যে শরীরের নিউরো ট্রান্সমিটার গুলো আছে, মানে যেগুলো আমাদের স্নায়ুতন্ত্রকে চালাতে সাহায্য করে, বা যেগুলো সংবাহিত হলে আমাদের স্নায়ুতন্ত্র ঠিকভাবে চলে, আমাদের অ্যাকশন গুলো ঠিক হয়। সেগুলো কি? যেমন ধরা যাক গাবা, যেমন ধরা যাক সেরোটোনিন, যেমন ধরা যাক এন্ডরফিন। এই যে জিনিসগুলো, আবার কিছু নেগেটিভও আছে, কর্টিজল যেমন আছে। কর্টিজল নেগেটিভ কিছু না, কিন্তু কর্টিজল বাড়লে সমস্যা হয়। তো এই যে জিনিসগুলো বললাম, এন্ডরফিন, সেরোটোনিন বা গাবা, এই জিনিসগুলো প্রত্যেকেই কিন্তু যদি আমাদের এই জিনিসগুলো ক্ষরিত হয় বা এইগুলো ক্ষরণগুলো শুরু হয়, তাহলে তার ইম্প্যাক্ট আমাদের শরীরে ভালোভাবে পড়তে পারে। এটা পড়বেই। এবং যেই মুহূর্তে এই ক্ষরণগুলো হবে এবং আমাদের শরীরের মানে এনার্জিটা পেয়ে, পজিটিভ এনার্জি আমরা পাবো,
সঙ্গে সঙ্গে আমাদের যে নেগেটিভিটি সেটা দূরীভূত, কারণ আমরা পড়েছি, আমরা জেনেছি, আমরা প্র্যাকটিক্যাল দেখেছি, নিকষ কালো অন্ধকার একটা দেশলাই কাঠি জ্বালালেই সব ভালো হয়ে যাবে। তার মানে আমাদের যে নেগেটিভিটি, যদি আমরা সেই জায়গায় পজিটিভ এনার্জিটাকে দিতে পারি, ডেফিনিট করে আমাদের সেই এনার্জি যেটা সিস্টেম, এনার্জিটা রিভার্স হতে বাধ্য। নেগেটিভ এনার্জি রিভার্স করবে পজিটিভ এনার্জি, এটা বাধ্য। আমরা যখন এই কাজটা করব, তার আগে আমাদের আসন করতে হবে, কারণ অষ্টাঙ্গ যোগ যদি আমরা পালন করি বা মেনে চলি, তাহলে দেখুন প্রথমে যম নিয়মের পরে আসছে আসন, তারপর প্রাণায়াম, তারপর প্রত্যাহার, তারপর ধারণা, তারপর ধ্যান, তারপর সমাধি। তার মানে আসন থেকে ধারণা পর্যন্ত যে অংশ, সেই জায়গাগুলো পেরিয়েই কিন্তু আমরা সমাধি ধ্যানের পর্যায়ে যেতে পারি। ধারণা মানে কনসেন্ট্রেশন, ধ্যান হচ্ছে আরো বেশি কনসেন্ট্রেশন, মানে মোর কনসেন্ট্রেশন। এখানে একদম একটা বিষয়ের উপর আমরা কনসেন্ট্রেট করতে পারছি। তো এইভাবে আমরা যদি ধ্যানটাকে আমরা যদি যোগ চিকিৎসার অ্যাঙ্গেল থেকে বলি, ধ্যানের মাধ্যম দিয়ে আমরা কি করব, ধ্যানের মাধ্যমে যেই মুহূর্তে ধ্যান করলাম আমাদের শরীরের সিস্টেমগুলো চেঞ্জ হতে শুরু করবে। সেই সিস্টেমগুলো চেঞ্জ হওয়া অর্থই হচ্ছে আমরা সুস্থতার পর্যায়ে এগোলাম, সুস্থতার পথে এগোলাম। আমাদের যে মানসিক সমস্যা, যেগুলো মানসিক সমস্যা ঠিক বলবো না, যে মানসিক যে অসুবিধাগুলো, যেমন আমরা অ্যাংসাস হয়ে যাচ্ছি, এই মুহূর্তে আমরা ভীষণ অ্যাংসাস, এটা ফ্যাক্ট যে কারোর চাকরি চলে গেছে, কারোর ব্যবসা কমে গেছে, কারোর খুব অবস্থা খারাপ, তারপর এখন দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে হচ্ছে, সবাই একটু অসুবিধার মধ্যে আছে। এই সময়টায় আমাদের ভীষণ প্রয়োজন মনটাকে একটু ঠান্ডা রাখা, মনটাকে স্থির রাখা, যাতে ভবিষ্যতে যখন এই পরিস্থিতি কেটে যাবে আস্তে আস্তে, সেই তখন যেন আমরা আবার পূর্ণ উদ্যমে কাজ করতে পারি, সেই এনার্জিটাকে আমরা এই কাজ করতে করতে মানে এত এনার্জি খরণ করে ফেলছি এখন, যদি আমরা ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে, তারপর যখন এই সমস্যা কেটে যাবে, কাজে শুরু করব, তখন কিন্তু আমাদের এনার্জি থাকবে। তাই এনার্জি আমাদের, মানে আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে, মনটাকে ঠিক রাখতে হবে। তার জন্য এই প্র্যাকটিসগুলো অত্যন্ত প্রয়োজনীয়। এবার ধ্যানের পরবর্তীকালে রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন কথাটা খুব সহজ কথা, যেটা খুব সহজভাবে বলা যায়, সচেতনভাবে আমরা যদি শরীরের প্রত্যেকটা পার্টকে, শরীরের প্রত্যেকটা মাসলকে আমরা যদি রিল্যাক্স করি, সেটাই সব থেকে বড় কাজ হবে। কিভাবে হবে? আমাদের শরীরে, আমাদের যদি মনটাকে আমরা বিশ্লেষণ করি, তিনটে জিনিস আমরা পাব। তিন ধরনের মনের কথা আমরা পাবো, সেটা আমরা জানি, কনসাস, সাবকনসাস আর আনকনসাস। এর মধ্যে আমরা সাবকনসাস মাইন্ডের, প্রত্যেকে আমরা সাবকনসাস মাইন্ডের কিন্তু বশীভূত, আমরা বশীভূত সাবকনসাস মাইন্ডের কথাতেই আমরা। এই যে সকালবেলা উঠে অনেকে ভাবি বা আমরা বলি আজকে আমার শরীরটা ঠিক নেই, অ্যাকচুয়ালি আমার মনটা ঠিক নেই। আমার মন ঠিক নেই, তার ইম্প্যাক্ট আমার শরীরের উপর পড়ছে, বা শরীরে কোনো ব্যথা লাগলো তখন আমার মনটা খারাপ হয়ে যায়। এই সমস্ত ক্রিয়াকলাপটা সাবকনসিয়াস মাইন্ডে, এবং আমাদের ওটা সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আমাদের স্টোর হাউস। যত কিছু আমরা সাবকনসিয়াস মাইন্ডের আমাদের স্টোর করে রেখে। এবার সাবকনসিয়াস মাইন্ড কি করে, অনেক সময় স্বপ্নের মতো, স্বপ্নের আকারে সেই জিনিসটা বার করে, অনেক সময় হ্যালুসিনেশন হয়, অনেক কিছু হয়, আমাদের রাগ হয়, দুঃখ হয়, অভিমান হয়, আমরা এক্সপ্রেস করি, সেগুলো সমস্ত কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের ওই স্টোর জিনিসগুলো।
আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন আশা করি আমি কি বলতে চাইছি। ধরা যাক একটা মানুষকে আপনার দেখলেই ভালো লাগে না। তাকে দেখলেই আপনার মনে হয় যে এ কেন সামনে আসছে। কেন এমন মনে হয়? কারণ তার কিছু নেগেটিভ জিনিস, নেগেটিভ কাজ বা আপনার প্রতি হয়তো তার ব্যবহার, আপনি সেটাকে স্টোর করে রেখে দিয়েছেন, মানে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে স্টোর করে রেখে দিয়েছে। যেই মুহূর্তে সেই মানুষটা সামনে আসছে, আপনার ওই জিনিসটা বেরিয়ে আসছে। তো আপনি যদি এটাকে না রাখেন, এই স্টোর হাউস যদি খালি করে দেওয়া যায় বা অন্তত খালি করার চেষ্টা করা হয়, দেখা যাবে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট বেরিয়ে যাবে শরীর বা মন থেকে বেরিয়ে যাবে। তার ফলে কি হবে, আমাদের শরীরের যে রোগ শোকগুলো আসে সেইগুলো কিন্তু আসবে। তার মানে রিল্যাক্সেশন, আমি এই কারণে রিল্যাক্সেশনের কথাটা বললাম, এই সময় রিল্যাক্সেশনের একটা প্রয়োজনীয়তা আছে। দেখবেন ডাক্তারবাবুরা বলেন যে সঠিক ঘুম হলে এবং যদি কারোর খিদে পায়, খিদে বোধ তৈরি হয়, তাহলে তার শরীরের 90% রোগ কিন্তু চলে গেছে। কারণ সঠিক সঠিক যদি ঘুম হয়, সঠিক ঘুম হলে আমাদের শরীর মাসেল ঠিক মতো রিল্যাক্স হয় এবং আমাদের ব্রেন এবং অন্যান্য অর্গানগুলো ঠিক মতো খাবার বা ঠিক মতো পুষ্টি পায়। ঠিক মতো তাদের একটু যেই রিল্যাক্সেশন পেলো, তারা কিন্তু দ্বিগুণ উদ্যমে তাদের কাজগুলো শুরু করতে পারে। তাই রেস্ট করাটা ভীষণ প্রয়োজন। একটা মানুষের জীবনে রেস্ট পাওয়া, শারীরিক এবং মানসিকভাবে বিশ্রাম পাওয়া, এটা ভীষণ প্রয়োজন। এবং এই জায়গাটাতেই যোগ থেরাপি কাজ করে। যোগ থেরাপির ভীষণ একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে রিল্যাক্সেশন। আমি একটা ছোট্ট রিল্যাক্সেশন করিয়ে আমি এই আজকের প্রোগ্রাম শেষ করব, কারণ আজকে আমি একটু আর্লি বেরোবো। আচ্ছা, প্রত্যেকে একটু সোজা হয়ে বসি। প্রত্যেকে একটু সোজা হয়ে বসি, চোখ বন্ধ করে। আর যে সোজা হয়ে বসতে পারবেন না, তিনি শুয়েও পড়তে পারেন বা কোনো জায়গায় একটা ঠেসান দিয়েও বসতে পারেন, যাদের খুব অসুবিধা। আমরা চোখ বন্ধ করে বসলাম সোজা হয়ে। প্রথমে আমরা বড় করে শ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস বড় করে ছাড়ছি। একদম বড় করে নিচ্ছি, আবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এটা করি। চোখ বন্ধ করে ফিল করি আমার শরীর ভালো হচ্ছে, শরীর রিল্যাক্স হচ্ছে, মন শান্ত হচ্ছে, আমি ভালো আছি, আমি সুন্দর আছি। এইটা আপনারা কিছুক্ষণ চিন্তা করুন।
এবার আস্তে আস্তে প্রত্যেকে একটু মাথাটা সামান্য নিচু করুন, চোখ বন্ধ করেই সামান্য মাথাটা নিচু করুন, আর আস্তে আস্তে চোখটা খুলে নিচের দিকে তাকান। মাথাটা সামান্য নিচু করে চোখটা খুলে তুলুন ধীরে ধীরে। দেখুন, এই সামান্য একটা প্র্যাকটিস, 1 মিনিট কি 2 মিনিটের একটা প্র্যাকটিস, এটা আমরা সবাই করতে পারি, বাড়িতে বসে বসে যে কোনো সময় করতে পারি। এই প্র্যাকটিসটা যদি আমরা করি, দেখবেন আপনার শরীরের যে ক্লান্তি ভাব, যে একটা অস্থির ভাব, সেটা কিন্তু কোথাও না কোথাও একটু হলেও শান্ত হবে, একটু হলেও। এবার এর অনেক প্রসেস আছে, এর অনেক অ্যাপ্লিকেশন আছে, যেগুলো যে অ্যাপ্লিকেশনগুলো বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, কারণ যোগ এবং থেরাপি কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক ব্যাপার। ওটা মাস করা সম্ভব না। ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এটা একদম, ডাক্তার যেমন প্র্যাকটিস করেন, আপনাকে একরকম ওষুধ দেবেন, আমাকে একরকম ওষুধ দেবেন, তো আমাদের দুজনেরই হয়তো মাথা যন্ত্রণা হচ্ছে, বা বুকে ব্যথা হচ্ছে, বা পেটে ব্যথা হচ্ছে, তখন ওষুধটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, পাল্টে যায়, কারণ উনি আমার ইন্ডিভিজুয়াল মানুষটাকে লক্ষ্য করেন। আমাদের যোগ চিকিৎসার ক্ষেত্রেও তাই, কারোর ব্যক্তিগত মানে সমস্যা হলে সেটা তার ইন্ডিভিজুয়াল প্রবলেম, সেটাকে মাস্ক করে দিলে তখন সেটা থেরাপি হয় না, সেটা প্র্যাকটিস হতে পারে। তো এইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। পরবর্তীকালে আমি আবার আপনাদের সামনে হয়তো আসার সৌভাগ্য আমাদের হবে, বা আমার হবে। তো আজকের জন্য সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, অন্তরের ভালোবাসা জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার ডক্টর আচ্ছা, আমি আজকে